ধরুন ১৯৯১ সালের আগে আমাদের সরকারি ক্ষেত্রটা অনেক বেশি স্ট্রং ছিল, কিন্তু ওই যখন রিফর্ম হলো ইত্যাদি হলো তারপরে আমরা কিন্তু বেসরকারি পুঁজিকে গুরুত্ব দিতে শুরু করলাম। অ্যাকচুয়ালি ইনফ্লেশন যেটা হয় তার তো নানান রকম কারণ থাকে, সেটা সবসময় যে সরকারের হাতে সব কিছু থাকবে তা নয়, কিছুটা নির্ভর করে তো ওয়েদার ইত্যাদির ওপরে, যে যদি খুব ওয়েদার যদি এক্সট্রিমে যায়, খুব বেশি বৃষ্টি হয়, খুব বেশি গরম পড়ে, তাহলে তো সেরকম শস্য হবে না। তো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি জিনিসগুলোর দাম বাড়বে। এটা তো যেহেতু আমরা ইম্পোর্ট করি এবং আমরা সবাই জানি মোটামুটি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে থেকেই তো বেশি ইম্পোর্ট করা হয়, তো সেখানে তো সবসময় প্রায় একটা অশান্তি, যুদ্ধ এগুলো লেগে থাকে, কাজেই দাম স্টেবল হওয়া মুশকিল। আপনি কি চুল ছিঁড়ছেন অতিরিক্ত ট্যাক্স দিতে গিয়ে? দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে মনে হচ্ছে পকেট গড়ের মাঠ হয়ে গেল? অ্যাকচুয়ালি ইনফ্লেশন যেটা হয় তার তো নানান রকম কারণ থাকে, সেটা সবসময় যে সরকারের হাতে সব কিছু থাকবে তা নয়। ইনফ্লেশনের কিছু কারণ হতে পারে, একটা যদি ডিমান্ড কোনো জিনিসের খুব বেশি হয়, যেমন চাহিদা যখন বেশি হবে অথচ আমরা সেই পরিমাণে যোগান দিতে পারছি না জিনিসটা, সেই সময় একটা ইনফ্লেশনের ব্যাপার দেখা যায়। ভোজ্য তেলের দাম বাড়ছে হু হু করে। রেস্টুরেন্টে খেতে গিয়ে ৫৯ টাকার বিল দাঁড়াচ্ছে ৭০ টাকায়। তার কারণ হলো জিএসটি। তাহলে জেনে নিন ঠিক কী কারণে এই পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন আপনি রোজ। যে জিনিসগুলো দিয়ে আমরা ওই পার্টিকুলার জিনিসটা তৈরি করছি, মানে যেটাকে আমরা ইনপুট বলি বা র মেটেরিয়াল বলি, সেগুলোর দাম বেড়ে গেলেও ইনফ্লেশন হতে পারে। তো এইভাবে আমরা একটা পাই কস্ট পুশ, মানে যেটা ব্যয় বৃদ্ধির জন্য হচ্ছে, আরেকটা হচ্ছে ডিমান্ড পুল, যেটা চাহিদা বৃদ্ধির জন্য হচ্ছে। তো এর মূল চাহিদা বৃদ্ধির জন্য যেটা হয়ে থাকে, চাহিদাটা আবার বাড়ে কেন? বাড়ে কারণ লোকের যখন আয় বা রোজগার বেড়ে যায়, তো সেইখানে একটা কাজ হয়, সেটা হচ্ছে সরকার যদি যেমন বারবার করে আমাদের পে কমিশন, এটা একটা সরকারের বিরুদ্ধে সমালোচনা আছে যে বারবার করে পে কমিশন বসিয়ে তার মানুষের ইনকাম আয় যদি আরও বাড়াতে থাকা হয় তাহলে কিন্তু এইটা হবে, চাহিদা হবে। যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে যোগানটা চাহিদার সঙ্গে মিলছে কিনা, সেটা যদি না দেখা হয় তাহলে তো এটা হতে থাকবে, স্পাইরালিং হবে। আর কস্টের ব্যাপারটা হচ্ছে, যেমন আমরা পেট্রোল বা ডিজেল আমরা ইম্পোর্ট করি, তারপরে আমরা এডিবল অয়েল ইম্পোর্ট করি, অনেকটা করতে হয়, পেট্রোল ইম্পোর্ট করতে হয়, ডিজেল ইম্পোর্ট করতে হয় অনেকটা, বলে আমাদের সব জিনিসেরই ট্রান্সপোর্ট কস্ট বেড়ে যায়। এবং সেইগুলো আবার কেন পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, ফলে ট্রান্সপোর্ট কস্ট বাড়ছে, সেটা তো যেহেতু আমরা ইম্পোর্ট করি এবং আমরা সবাই জানি মোটামুটি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে থেকেই তো বেশি ইম্পোর্ট করা হয়, তো সেখানে তো সবসময় প্রায় একটা অশান্তি, যুদ্ধ এগুলো লেগে থাকে, কাজেই দাম স্টেবল হওয়া মুশকিল। আর এডিবল অয়েলও আমরা কিছু সাউথ আমেরিকা থেকে ইম্পোর্ট করি, কিছু মালয়েশিয়া, এই সাউথ ইস্টার্ন এই দিক থেকে ইম্পোর্ট করি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এসব। আর সাউথ আমেরিকাতেও যে আর্জেন্টিনা, ব্রাজিল এইগুলোতেও তো খুব একটা সুস্থিতি নেই অর্থনীতির, তো ফলে এগুলো হতেই থাকে। এখন এগুলো কমানোর, আপনারা যদি বলেন হ্যাঁ কর বসিয়ে, ট্যাক্স বসিয়ে, কি যেটা করা যায় সেটা হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতাটাকে বা পারচেজিং পাওয়ারটাকে একটু দমিয়ে রাখা যায় আর কি। এর কারণ হলো ট্যাক্সেশন এবং ইনফ্লেশন। এই ট্যাক্সেশন এবং ইনফ্লেশন দ্বারা কিভাবে শেয়ার মার্কেট প্রভাবিত হচ্ছে জানেন কি? স্টক মার্কেটে যত আপনার প্রাইভেট ইনভেস্টমেন্ট যত বৃদ্ধি পাবে, আমরা তো আগে ধরুন ১৯৯১ সালের আগে আমাদের সরকারি ক্ষেত্রটা অনেক বেশি স্ট্রং ছিল, কিন্তু ওই যখন রিফর্ম হলো ইত্যাদি হলো তারপরে আমরা কিন্তু বেসরকারি পুঁজি অনেক বেশি, বেসরকারি পুঁজিকে গুরুত্ব দিতে শুরু করলাম। এগুলো আপনারা সবাই জানেন। প্রথম দিকটা কিছু কনজামশন ইন্ডাস্ট্রি, তারপরে ধীরে ধীরে যেগুলোকে আমরা বলি বেসিক ইন্ডাস্ট্রি, মানে যেগুলোর ওপরে নির্ভর করছে আরও ইকোনমি কী করে বৃদ্ধি পাবে, সেইগুলোকেও খুলে দেওয়া হলো, সরকারি বেসরকারিকরণ করা হলো। তারপরে ডিফেন্স ইন্ডাস্ট্রি, ইন্স্যুরেন্স, ব্যাংক সবই তো এখন বেসরকারি হাতে অনেক চলে গেছে। তো স্টক মার্কেট, এগুলো যত শেয়ার কেনাবেচা হবে স্টক মার্কেটে তত বেশি আমাদের ওই সূচক বাড়বে, এবং সেইটা কিন্তু যদি ফ্রি মার্কেটকে আপনি ধরেন, যদি ক্যাপিটালিস্ট বা এই ধরনের যে কান্ট্রিগুলো আছে,
আমরাও এখন অনেকটাই সেই দিকে। সেখানে কিন্তু স্টক মার্কেটে যত সূচক বাড়বে, ইন্ডেক্স বাড়বে, তত সেটা একটা হেলদি সাইন। ইন্টারেস্ট রেট বেশি থাকলে মানুষের সঞ্চয় করবার প্রবণতাটা বেশি হবে, সেভিংটা বেশি হবে, এবং সেভিং যদি বেশি হয় তাহলে ইকোনমিতে মানি সাপ্লাইটা, অর্থের যোগানটা কম থাকবে। যে যখনই ইন্টারেস্ট রেট কমে যাচ্ছে তখন মানুষের সঞ্চয় করার প্রবণতাটাও কমে যাচ্ছে, ফলে তাদের খরচ করবার প্রবণতাটা বাড়ছে। তো খরচ করবার প্রবণতা বাড়া মানেই কিন্তু চাহিদা বৃদ্ধি হওয়া এবং তার ফলে আরও দাম বৃদ্ধি হওয়া আর কি। সূত্রের খবর 2025 এবং 26 সালে অর্থবর্ষে আয়কর কাঠামোর পরিবর্তন আনতে পারে সরকার। সেইগুলো যেমন ফুড প্রোডাক্ট বা অন্য এই ধরনের যেগুলো, বা ওষুধপত্র, এইগুলোর উপরে কর বসাতে থাকলে সরকারের আয় বৃদ্ধি হবে, সেটা নিশ্চয়ই। কারণ এসেনশিয়াল প্রোডাক্ট আমরা যেহেতু তার মানে কনজামশনটা আমরা কমাতে পারবো না, সেই জন্য সেগুলো আমরা চাহিদা করতেই থাকবো, ফলে সরকারের আয় বৃদ্ধি হবে, কিন্তু ইনফ্লেশনটাও বাড়তে থাকবে। সাধারণ মানুষ খুব তারা অসুবিধায় পড়ে যাবে। তো যত মানে স্টক মার্কেটের সূচক বাড়া মানে হচ্ছে প্রাইভেট কোম্পানিগুলো ভালো অবস্থায় আছে। ভালো অবস্থায় আছে মানে তাদের কেনা বেচাটা ভালো হচ্ছে আর কি। তো সেখানে আপনি যদি তার পেছন দিকে আবার যান, তাহলে ওইগুলো দেখতে হবে কেনা বেচা কখন ভালো হচ্ছে, যখন মানুষের হাতে টাকা আছে এবং জিনিসের যোগান আছে। এগুলো থাকলে তবেই তো কেনা বেচা ভালো হবে, তাহলেই কিন্তু স্টক মার্কেটের সূচকগুলো বৃদ্ধি পাবে, কারণ তারা আরও বেশি শেয়ার কেনা বেচা করতে পারবে আর কি। বা সাধারণ লোক, যেমন আমিও তো স্টক মার্কেটে গিয়ে কিনতে পারি শেয়ার, তো আমি কখন কিনবো? যখন আমার হাতে টাকা আছে তখনই আমি কিনতে পারবো। তো এইভাবে অনেকগুলো ফোর্স নিয়েই এই পুরো আমাদের ইকোনমি কাজ করে, এবং সেইভাবে আমাদের এই দাম বৃদ্ধি বা দাম কম এটা হতে থাকে। কিন্তু এতে সাধারণ মানুষের কতটা উপকার হবে তা কিন্তু বেশ বিতর্কের বিষয়। এখন প্রত্যেক দিনকার খাবার, ধরুন আপনি যদি ফুডের কথা বলেন, ফুড আইটেমস বা যেগুলো ক্রপস, সেগুলো আবার কিছুটা নির্ভর করে তো ওয়েদার ইত্যাদির ওপরে, যে যদি খুব ওয়েদার যদি এক্সট্রিমে যায়, খুব বেশি বৃষ্টি হয়, খুব বেশি গরম পড়ে, তাহলে তো সেরকম শস্য হবে না। তো সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি জিনিসগুলোর দাম বাড়বে, মানে খাদ্যদ্রব্যের কথা আমি বলছি। এখন সেখানে একটা কাজ তো করাই যায়, সেটা জোর করে কমিয়ে রাখা যায় দাম, যেটা অনেক সময় আমাদের সরকার করতে বাধ্য হয়, স্টেট গভর্নমেন্টগুলো বিশেষ করে, না হলে সাধারণ মানুষের অবস্থা খারাপ হবে। তবে এইটাও আমাদের দেখতে হবে যে যারা প্রডিউসার তাদের দিক থেকেও তো আবার চিন্তা করা দরকার, কারণ তাদেরও তো একটা আয়ের ব্যাপার আছে। আর করের ব্যাপারটা যে বলছেন, ওই যেটা প্রথমে বললাম, কর বসানোটা সরকারের নিজেদের আয়ের জন্য দরকার। এখন যেহেতু সরকার খুব একটা বেশি পার্টিসিপেট করে না, সরকারি ক্ষেত্র অনেক কমে গেছে, তো তাদের আয়টা আসবে কোত্থেকে? তাদের আয় কর বসেই আসবে। কিন্তু করটা বসাতে গিয়ে যদি তারা এই ধরনের জিনিসগুলোর উপরে বসাতে থাকে যেগুলো রোজকার দরকার, তাহলে তো সাধারণ মানুষ খুবই বিপাকে পড়বে।